সুপ্রিয় সুধী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে দেখে থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের ইন্ডিয়াতে অমল সরকার নামক এক ভদ্রলোক, যিনি দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর, তার সাথে একটি অডিও সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারটি সোশ্যাল মিডিয়াতে এসছে এবং সবার হাতে হাতেই এটা হয়তো এতক্ষণে চলে গেছে। তিনি তার ওই অডিওতে যে আলোচনাটি করেছেন সেটা প্রধানত, বিশেষ করে ওনাকে প্রশ্ন করা হয়েছিল তিনি যে 5 আগস্ট পরবর্তী সময়ে কিভাবে তিনি জীবন রক্ষা করেছেন, কিভাবে ইন্ডিয়াতে গিয়েছেন। তিনি বলেছেন যে তিনি সেদিন কেমন এক বিভীষিকাময় অবস্থা থেকে জীবন বাঁচিয়ে নিরাপদ আশ্রয়ে গিয়েছেন এবং সেখান থেকে 2-3 মাস দেশের ভিতরে থেকে দলকে অথবা নেতাকর্মীদেরকে সংগঠিত করা যায় কিনা সেই চেষ্টা তিনি করেছেন। এই চেষ্টা করার পর তিনি যখন ব্যর্থ হন, তারপর তিনি ইন্ডিয়াতে চলে যান। ইন্ডিয়াতে যাওয়ার পর আমাদের আওয়ামী লীগের প্রেসিডেন্ট, আমাদের আওয়ামী লীগের প্রধান জননেত্রী শেখ হাসিনার সাথে তার কথা হয়েছে। তিনি বলেছেন যে তুমি চিকিৎসা নাও, অর্থাৎ আপনি চিকিৎসা নেন এবং এই মুহূর্তে রাজনীতির চাইতে জীবন রক্ষা করাটা, অসুস্থতা থেকে মুক্তি পাওয়াটা আপনার জন্য জরুরি। তিনি সেই মতোই আছেন। তার মানে তার কথাবার্তায় যা বুঝলাম, তিনি এখনো চিকিৎসা নিচ্ছেন। এবং ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমা প্রার্থনা করা দরকার কিনা, উচিত কিনা, করবেন কিনা, এই বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলেছিলেন যদি আদৌ কোনো ক্ষমা প্রার্থনা করতে হয়, যদি করতে হয় বা করা দরকার হয়, বা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এটা কোনো মানে দোষের কিছু নয়, এটা কিন্তু লজ্জার কোনো বিষয় নয়। যেই কোনো রাজনৈতিক দল, যেই কোনো রাজনৈতিক শক্তি যখনই ক্ষমতা থেকে চলে যায় বা ক্ষমতায় থাকে, নির্বাচন আসে, তারা কিন্তু ভদ্রতাবশত হোক আর জনগণকে খুশি করার জন্যই হোক, তারা কিন্তু বলে থাকেন যে আমরা যে সময়টাতে রাষ্ট্র পরিচালনা করেছি, অনেক মানুষ, অনেক জনগোষ্ঠী, সরকার, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ সব কিছু পরিচালনা করতে গিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, যেটাতে মানুষের কষ্ট হয়েছে, মানুষের ভুল বোঝাবুঝি হয়েছে এবং ভুলও হয়ে থাকতে পারে। তার জন্য আমরা নিঃশর্তভাবে ক্ষমা চাই। এরকম কথা কিন্তু আমরা বহু রাজনৈতিক দলকে, বহু নেতাকে, বহু নেত্রীকে বলতে শুনেছি। কিন্তু সেটা কখন বলা হয়? একটা আদর্শিক অবস্থানে থেকে, সময়ে থেকে কিন্তু মানুষ তার এই রিয়েলাইজেশনটা প্রকাশ করে। কিন্তু আজকে যখন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায়, শহরে শহরে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের চেতনার মানুষদেরকে নিধনের জন্য ডক্টর ইউনূসের নেতৃত্বে যেই এনসিএ বা নাগরিক শক্তি নামে যে, বা নাগরিক পার্টি নামে এনসিপি, তারা যে হত্যাযজ্ঞে নেমেছে, ধ্বংসযজ্ঞে নেমেছে, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের নামে 6 লক্ষ মামলা হয়েছে সারা বাংলাদেশে এবং কত লক্ষ আসামি সেটা বলার ইয়াত্তা নেই। সুতরাং 6 লক্ষ মামলা 50 লক্ষ মানুষের বিরুদ্ধে এবং সমগ্র বাংলাদেশের এমন কোনো থানা নেই, এমন কোনো ওয়ার্ড নেই, এমন কোনো গ্রাম নেই যেই গ্রামের, যেই থানার, যেই ওয়ার্ডের মানুষ মামলার শিকার হয়নি। এখন বাংলাদেশে আজকে যে সরকারটি আছে, যারা এই আন্দোলনকে আজকের জায়গায় নিয়ে এসছে, তাদের মূল কথা ছিল দুষ্টের দমন এবং সৃষ্টের লালন। কোনো নিরীহ মানুষ তার মতের কারণে, তার রাজনীতির কারণে, তার চিন্তার কারণে, তার লেখনীর কারণে যেন মিথ্যাভাবে তারা যেন শাস্তির সম্মুখীন না হয়, তার মত প্রকাশের স্বাধীনতা যেন ব্যাহত না হয়। কিন্তু আমরা কি দেখছি? আপনি যদি জয় বাংলা বলেন,
মুক্তিযুদ্ধের কথা বলেন, স্বাধীনতার কথা বলেন, ৭১-এর কথা বলেন, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে শাস্তি, আপনার বিরুদ্ধে অত্যাচার, আপনার বিরুদ্ধে নির্যাতন। ঠিক এমন একটি পর্যায়ে, এমন একটি সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ অনুশোচনা করার বা কোনো রকমের মানুষের কাছে দুঃখ প্রকাশ করার বা যেই মানে অমল সরকার যে জিজ্ঞেস করেছেন যে আপনি ক্ষমা চান কিনা, এইরকম কোনো রিপারকেশন হওয়ার সম্ভাবনা, এইরকম কোনো একটা বিষয় আসার কোনো সম্ভাবনা নেই। কারণ নেতারা দেশে পর্যন্ত আসতে পারছে না। আপনি আদর্শিক একটা জায়গা দেন, তখন আমরা দেখব যে আমাদের ভুল কি, আমাদের শুদ্ধ কি। আমরা আমাদের মতো করি। আমরা রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের জন্য কাজ করি। আমার রাজনৈতিক দল বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে। বাংলাদেশ ১৯৫৩ বছরে যত অর্জন আছে তার সমস্ত অর্জনের সাথে আওয়ামী লীগের নাম জড়িত। শুধু অর্জন নয়, অনেক বিসর্জনের সাথেও আমাদের নাম জড়িত থাকা বিচিত্র কিছু নয়। আমরা যখন রাষ্ট্র পরিচালনা করি, আমাদের চিন্তায়, আমাদের ধ্যান-ধারণায় যেটা সঠিক মনে হয়, অন্য রাজনৈতিক, অন্য নেতার, অন্য কর্মীর বা অন্যান্য দলের, অন্যান্য পথের মতের মানুষের কাছে সেটা ভুল হিসাবে মনে হতে পারে এবং রিয়েলিও কিছু, কিছু ভুল থাকতে পারে। তাই বলে আজকে বাংলাদেশে যে আমরা মগের মূল্য বলতাম, আর আমরা মফের মূল্যকে আছি, যেখানে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। আপনি যে দলে করুন, যে পথেই থাকুন। আমরা শুনেছি বিএনপির ৪৬ জন কর্মী মারা গেছে। এই যে বিএনপির ৪৬ জন কর্মী মারা গেল, তারা তো স্বৈরাচার নামে আপনি যাদেরকে বলছেন তাদের সাথে কোনো সম্পর্ক নেই। তার মানে তারা তো এই গত ১৭ বছর ক্ষমতায়ও নেই। তাইলে তারাও কেন মরছে? কারণ মরছে এই কারণে যে দেশে তো আইন, বিচার, শাসন কোনো কিছুই নেই। কারণ নগরে যখন আগুন লাগে তখন দেবালয়ও কিন্তু রক্ষা পায় না। আপনি নিরীহ হন, আপনি দলের হন, আপনি দলের বাইরের হন, আপনি কিন্তু আক্রান্ত। এই অবস্থার মূল কারণ হচ্ছে যারা আজকে সরকারে আছে, যারা এই সরকার ব্যবস্থা মানুষকে শান্তি দেওয়ার জন্য, স্বস্তি দেওয়ার জন্য, দেশকে শাসন দেওয়ার জন্য, শোষণ নয়, এসছেন, তাদের আসলে কোনো ক্ষমতাই নাই। ডক্টর ইউনূসের কোনো পাওয়ারে নাই, ক্ষমতায় নাই, মেকানিজমে নাই। তিনি ব্যবসা বোঝেন, অর্থাৎ দেশকে বিক্রি করে কিভাবে তিনি ব্যক্তিগতভাবে লাভবান হবেন, কিভাবে তিনি তার গ্রামীণ প্রতিষ্ঠানে আরও বেশি বেশি সুযোগ সুবিধা নিতে পারবেন, কিভাবে ৬৬৬ কোটি টাকা মাপ নিতে পারবেন, কিভাবে তার আত্মীয় স্বজনকে বিভিন্ন জায়গায় পোস্টিং দিতে পারবেন, কিভাবে তার পরিচিতজন আমেরিকায় দীর্ঘদিন ছিলেন, তো ওনার বিয়ের সাক্ষী যারা হয়েছেন, ওনার বিভিন্ন জায়গায় ওনাকে হাইলাইট যারা করেছেন, তাদেরকে কিভাবে বিভিন্ন জায়গায় প্রতিস্থাপন করা যায় সেটাই তিনি করছেন। কিন্তু বাংলার গ্রামের, শহরের, বন্দরের, নগরের অসহায় নিরীহ মানুষ যারা সব সময় একটা নিরাপত্তা ঝুঁকিতে থাকে, যে নারী নিরাপত্তা ঝুঁকিতে থাকে, যে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা ঝুঁকিতে থাকে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার, তাদের জীবনকে উন্নত করার, তাদের জীবনকে সুন্দর করার কোনো পরিকল্পনা ডক্টর ইউনূসের নাই। তাই এইরকম একটা অবস্থায় বাংলাদেশের আওয়ামী লীগ ভুল করেছে নাকি শুদ্ধ করেছে, এটা সময় বলে দিবে, আমাদেরকে বলতে হবে না। এক। দ্বিতীয়ত, ওবায়দুল কাদের সাহেব আরেকটি কথা বলেছেন। বলেছেন যে দলে তো আপনাকে রাখা হবে না, মানে সাধারণ সম্পাদক হিসেবে অন্য কেউ আসছে কিনা। উনি বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের প্রধান। দলের প্রয়োজনে যা কিছু করা দরকার তিনি করবেন। এবং ওবায়দুল কাদের একজন পরীক্ষিত মানুষ। ১৯৭১ সালে মুক্তি সংগ্রাম করেছেন। ১৯৭১ সালের পর ৭৫ বঙ্গবন্ধুকে হত্যা করার পর দীর্ঘ সময় তিনি জেলখানায় থেকেছেন। 111 যে সরকার এসছে সে সময়ও দীর্ঘদিন ওবায়দুল কাদেরকে জেলখানায় থাকতে হয়েছে। এবং এই ২০২৪ সালে এসেও বহু কষ্টে তিনি জীবন বাঁচিয়েছেন। তিনি বলেছেন যে আমি তো সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। আমি কারো কাছ থেকে কখনো ২টি পয়সাও নেইনি। এই কথাটি আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কেউ আসে বলুক যে উনাকে ঘুষ দিয়েছে, উনি অর্থনৈতিক দুর্নীতি করেছেন, তিনি কখনো দুর্নীতি করেননি। এটাই তিনি বলার চেষ্টা করেছেন।
এবং তিনি আরও বলেছেন যে আওয়ামী লীগের যে বিভিন্ন জায়গায় কমিটি হয়েছে, অনেকে বলে কমিটি বাণিজ্য, অনেকে বলে মনোনয়ন বাণিজ্য। উনি নির্দ্বিধায় বলেছেন যে উনি কখনো কারো কাছ থেকে কোনো টাকা নেননি। তো এখন ওবায়দুল কাদের যদি এই কথা বলে, যদি কোনো মানুষ থাকেন যিনি ওবায়দুল কাদেরকে টাকা দিয়েছেন দাবি করেন, তিনি এখন আসেন, মিডিয়াতে আসেন, টিভিতে আসেন, পত্রিকা আসেন, এসে বলেন প্রমাণসহ। শুধু উনাকে অভিযোগ দেওয়ার জন্য নাই, প্রমাণসহ আপনি আসেন, আমার সাথে যোগাযোগ করেন। আমার সাথে যোগাযোগ করলে আমিও আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও করব। পুরা বাংলাদেশের মানুষ জানবে, আওয়ামী লীগ জানবে। কিন্তু মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করা, মিথ্যা অভিযোগের উপরে ভিত্তি করা আপনারা আসলে সেখানে আমরা কোনো ভিডিও করতে রাজি নেই। আমি বিশ্বাস করি ওবায়দুল কাদের ৭১ মুক্তিযুদ্ধ করেছেন, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছেন, রাজপথে দীর্ঘদিন সংগ্রাম আন্দোলন করেছেন, শেখ হাসিনার ছায়াসঙ্গী হিসেবে তিনি দীর্ঘদিন থেকে এই বাংলাদেশকে ৭৬ বিলিয়ন টাকা আমাদের যে বাজেটের চার্জ ছিল সেখান থেকে এটাকে ৭৭৬ বিলিয়নে নিয়ে আসার ক্ষেত্রে তার একটা বিশাল ভূমিকা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এত বিশ্বাস করেছিলেন, যখন পদ্মা সেতু হয়, পদ্মা সেতু নিয়ে ডক্টর ইউনূস তো বহু খেলা দেখিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি এই পদ্মা সেতুর দায়িত্ব, সেতু মন্ত্রণালয়ের দায়িত্বটিও কিন্তু এই ওবায়দুল কাদেরকেই দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? আপনারা জানেন যে সেতু ভবনটি কিন্তু আক্রান্ত হয়েছিল। কেন হয়েছিল জানেন? ওই সেতু ভবনটিকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে ডক্টর ইউনূসের প্ল্যান মোতাবেক কিন্তু এটা জ্বালানো হয়েছিল। ডক্টর ইউনূস ওখান থেকে যেন দুর্নীতির নতুন কাহিনী বের করতে পারেন। কারণ একবার তো ওই টাকা আসার আগেই এই মানে আপনার ওখানে দুর্নীতি হয়েছে বলে ডক্টর ইউনূস মানে আমাদের যে বিশ্ব ব্যাংকের যে টাকাটা সেটা আসতে দেয়নি। পরবর্তীতে প্রধানমন্ত্রী নিজস্ব ফান্ড এবং পার্টলি চায়না থেকে রেল সেতুর পয়সা এনে এই ব্রিজটি করেছিলেন। সুতরাং সেখানে ডক্টর ইউনূস যে মিথ্যা বলেছিলেন সেটা পুরো পৃথিবী জেনেছে এবং কানাডার কোর্টও বলেছে। আজকে তিনি আবার সেটাকে সত্য চেষ্টা প্রমাণ করার জন্য ওটা জ্বালিয়ে দিয়ে নতুন করে তিনি নথি তৈরি করতে চেষ্টা করেছিলেন। যাক, সেটা সফল হয়নি, হবেও না। আর ডক্টর ইউনূসের আজকের যে অবস্থান আর আওয়ামী লীগের যে শাসন ব্যবস্থা, দুইটাকে একটু কম্পেয়ার করে দেখেন। আওয়ামী লীগের শাসন ব্যবস্থায় গণতন্ত্রের ডিফিসিট ছিল, অর্থাৎ নির্বাচনগুলো নিয়ে প্রশ্নবোধক চিহ্ন ছিল। এটা আমরা অস্বীকার করিনি, এখনো করি না। এটার জন্য আওয়ামী লীগ কিন্তু অনেক সাফারার হয়েছে। গণতান্ত্রিক ডিফিসিট আওয়ামী লীগের মতো গণতান্ত্রিক শক্তির জন্য লজ্জাজনক, অপমানজনক এবং দুঃখের। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় বাংলাদেশের মানুষ যে সুখে ছিলেন, যে শান্তিতে ছিলেন, আইন, বিচার, শাসন বেহেশতের মতো ছিল না, আমেরিকার মতো, ব্রিটেনের মতো ছিল না, কিন্তু কম্পারেটিভলি ৫৩ বছরের মধ্যে খুব ভালো অবস্থানে ছিল। আজকে আজকে আপনি কি দেখছেন? আজকে কি আইন আছে, না বিচার আছে, না শাসন আছে? দেখেন, বিএনপি দাবি করছে ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র বানাতে হবে। কেন? কারণ এটা হাইকোর্ট রায় দিয়েছে। এখন বিষয়টা বোঝেন, ডক্টর ইউনূসের সরকারটি যদি বৈধ হয়, তাহলে ডক্টর ইউনূসের সরকারের যে ঘোষণা, কি ঘোষণা? যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় যেই সব সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে, যারা মেয়র নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে একসাথে অবৈধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছেন। এটা ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা নয়, পুরা বাংলাদেশের যেখানেই ছিলেন সবগুলো মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র একই সাথে তাদের কার্যক্রম হারিয়ে ফেলেছেন। তারা আর পোস্ট পদবিতে নেই। তাহলে এখন ইশরাক এবং চিটাগংয়ের মেয়র শাহাদাত, ডক্টর শাহাদাত, এই দুইজনকে আদালত কিভাবে বসায়? তার মানে আদালত ডক্টর ইউনূসকে সরকার হিসেবে মানছে না। যদি মানতো তাহলে তার অর্ডারটাকেও মানতো। তাই সেদিক থেকে আমি বলতে পারি, আদালত যেহেতু ডক্টর ইউনূসের অর্ডারকে, এক্সিকিউটিভ অর্ডারকে বৈধ অর্ডার হিসেবে মানছে না, সেহেতু ডক্টর ইউনূসের আমলে, ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা আছে তাদের মাধ্যমে যেই সব বিচারক নিয়োগ হচ্ছে, সেই সব বিচারকের নিয়োগও ভবিষ্যতে বাতিল হয়ে যেতে পারে এবং তাদের ডিসিশনগুলোও বাতিল ডিসিশন হয়ে যেতে পারে। আমরা জানি না, আমরা মনে করি যে এটা আদালতকেই ক্লিয়ার করা উচিত, হাইকোর্ট, সুপ্রিম কোর্টকেই ক্লিয়ার করা
উচিত। এক। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে দেখেন, এই যে এই ইশরাকের ক্ষমতা গ্রহণ বা শাহাদাতের ক্ষমতা গ্রহণ, এখন আদালত যদি এদেরকে বৈধতা দিতে পারে, তাহলে অন্যদের গুলার সমস্যা কি? হিরু আলম রিসেন্টলি বলেছিল না যে আমিও তো একটা মামলা করেছিলাম, তাহলে আমাকে এমপি ঘোষণা করা হোক। তো ওটাও তো করা হলো না। তাই এই বিষয়গুলো আমাদেরকে ভেবে দেখতে হবে। আমাদের ওবায়দুল কাদের সাহেব আরও কিছু কথা বলেছেন। তিনি একটি বিষয়ের অবতারণা করেছেন যে আমাদের দলের ভেতরে কিছু কাদাছাড়াছাড়ি আছে। আমি নেতাকর্মীদেরকে, দলের বড় বড় নেতাদেরকে বলতে চাই যে আপনারা দেশের বাইরে যারা আছেন, আমরা দেশের বাইরে যারা আছি, উত্তাপটা কিন্তু আমরা অনেক দূর থেকে পাই, যার কারণে আমাদের কাছে আসতে আসতে ওই আগুনের হিটটা কমে যায়। কিন্তু মাঠে যারা আছে, যে কর্মী বর্ডার ক্রস করতে পারে না, তার পাসপোর্ট নেই, তার ভিসা নেই, কোনো দেশ তার যাওয়ার সুযোগ নেই, সে এই বাংলার জমিনে কি কষ্টে, কি দুঃখে, অনাহারে, অদ্যাহারে কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরছে। সেই কর্মীদের কথা আপনারা একটু ভাবুন। সেই কর্মীদের কথা ভেবে নিজেদের ভেতরের যে ভুল বোঝাবুঝি, নিজেদের ভেতরের যে দূরত্ব, নিজেদের ভেতরে যে চাওয়া পাওয়া, চাহিদা, আকাঙ্ক্ষা, সেটাকে এই মুহূর্তে একটু কবর দিয়ে রাখেন। এখন সবাই এক হয়ে এক কাতারে এসে দলের জন্য, দেশের জন্য চিন্তা করুন। কারণ ডক্টর ইউনূস সত্যিকার অর্থে এই দেশটিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। কারণ একদিকে বার্মার সাথে যুদ্ধ বাজিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আরেকদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে, অন্ন বস্ত্র এবং ট্রেনিংয়ের সংস্থান করেছে, মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়েছে, 1 কোটি মানুষের ব্যবস্থা করেছে এই উদ্বাস্তু শিবিরে থাকার। সেই দেশের 7টি স্টেট, আমাদের 7 সিস্টার্স নামে যারা খ্যাত, সেই রাষ্ট্রগুলো, সেই এই তাদের প্রদেশগুলো বাংলাদেশ রাষ্ট্রের পাশে। এবং ডক্টর ইউনূস ভারতকে বিচ্ছিন্নভাবে দেখেছে এই অঞ্চলগুলো থেকে। এবং ডক্টর ইউনূসের আরেক উপদেষ্টা মাহফুজ বাংলাদেশে একটি নতুন মানচিত্র দিয়েছে তাদের এই বিভিন্ন অঞ্চলকে বাংলাদেশে অন্তর্ভুক্ত করে, যার কারণে ভারতের সাথে আমাদের একটা বৈরী সম্পর্ক তৈরি হয়েছে। এটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য খুবই বিপজ্জনক। কারণ প্রতিবেশীর সাথে যদি সুসম্পর্ক আমাদের না থাকে, বিশেষ করে ভারতের মতো প্রতিবেশী, যার সাথে আমার 4,000 বর্গ কিলোমিটারেরও বেশি আমার সমুদ্র সীমার, আমার ল্যান্ড বর্ডার রয়েছে, রয়েছে আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক। পশ্চিমবঙ্গ 2 বাংলা ভাগ হলেও 2 বাংলার মানুষের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য সব একই ধরনের। দেখতেও একই রকম, একই ভাষায় কথা বলে। এদের সাথে আমাদের যে দূরত্ব তৈরি করছে, এবং পাকিস্তান যাদেরকে 71-এ পরাজিত করেছি, যারা মৌলবাদ ছাড়া কিছু বোঝে না পুরো পৃথিবীতে, ইভেন সৌদি আরব পর্যন্ত মুসলেকা দিয়ে যেতে হয় যে আমরা ওখানে গেলে ভিক্ষা করব না। সেই জাতি, সেই পাকিস্তান জাতি যারা বাঙালিকে ঘৃণা করত, বলতো বাঙালি নাকি কালো, ছোট লোক, মাছ খায়, এরকম বলে পাকিস্তানের নেতারা গালি দিত, সেই পাকিস্তানের সাথে দেন দরবার করছেন, আর ইন্ডিয়াকে আপনি প্রতিনিয়ত বিশুদ্ধার করছেন। এমতো অবস্থায় বাংলাদেশের যে নেতা, আওয়ামী লীগের যে নেতারা আছেন, তাদেরকে বলবো দেশ রক্ষার্থে এবং দল রক্ষার্থে দলকে আগামী নির্বাচনে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যেতে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে কাজ করুন। নেত্রীর প্রতি আপনারা সবাই শ্রদ্ধাশীল, সেটা আমি জানি। আমি বলবো অপেক্ষা করুন, তিনি যে সংকেত দেয়, যে সিগন্যাল দেয়, সেটাকে আমরা মেনে নেব। কারণ এই মুহূর্তে বাংলাদেশি প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বলেন, আজকের প্রধানমন্ত্রী বলেন, এবং এখনো বৈধ প্রধানমন্ত্রী বলেন, তার চাইতে যোগ্যতর ব্যক্তি বাংলাদেশে এই মুহূর্তে 18 কোটি মানুষের মধ্যে এর চেয়ে যোগ্য একজনও নাই। ভালো থাকবেন। আমি কাদের ভাইয়ের বক্তব্যের বাকি অংশ নিয়ে আরেকটি ভিডিওতে কথা বলবো। কারণ যদি আরও বলতে যাই, তাহলে এই ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এবং কথা হবে অন্য কোনো ভিডিওতে।